সব কিছুই ঠিক ছিল, কিন্তু হঠাৎ শেখ সাহেবের বাড়িতে এক ঝড় আসে, যা তার পুরো পরিবারের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সে এক প্রেতাত্মা, কালো ছায়া, মঞ্জুলিকা। শেখ সাহেবের 6 ছেলে ও 5 মেয়ে। শেখ সাহেব এবং তার বড় ছেলে যখন জানতে পারে তাদের বাড়িতে কোনো অশুভ শক্তির অস্তিত্ব খুঁজে পায়, তখন তারা কালো ছায়া মঞ্জুলিকাকে বের করার জন্য অনেক পদক্ষেপ অবলম্বন করতে থাকেন এবং তাদের চেষ্টা একসময় সফল হয়। কিন্তু এই কালো ছায়া মঞ্জুলিকা শেখ সাহেবের বড় নাতনি সিদরাতের গায়ে ঢুকে পড়ে এবং শেখ সাহেবের বাড়িতেই বসবাস করা শুরু করে। মঞ্জুলিকা নানানভাবে সিদরাকে অত্যাচার করে, কখনো দেখা দিয়ে, কখনো গলা চেপে ধরে। প্রথম দিকে সিদরাতের কথা কেউ তেমন পাত্তা না দিলেও পরবর্তীতে সিদ্ধার্থের পরিবারের সদস্যদের সঙ্গে মাঝে মাঝে খারাপ ব্যবহার করতে, যেন এটা সিদ্ধার্থ নয়, অন্য কেউ। একদিন সিদ্ধার্থ তার চাচা আরমানকে বলল, তোর নাকি ব্যবসার ক্ষতি হয়েছে। সিদ্ধার্থ মাঝে মাঝে পরিবারের সদস্যদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করত। একদিন সিদ্ধার্থ তার ফুফাতো বোন সায়রার সাথে তাদের বাড়িতে বেড়াতে যায়। সিদ্ধার্থ আর সায়রা সবসময় একসাথে থাকতো। মঞ্জুলিকা পরিবারের একজন সদস্য, মানে কালো ছায়া, সারাইকে মানসিকভাবে কষ্ট দিতে শুরু করে। একদিন সারাই হাত ধরে হঠাৎ তার 3-4 মাসের ভাই পড়ে যায়। তখন সে তার মা বাবাকে কাঁদতে কাঁদতে বলল, আম্মু পাপ্পা, আমি যখন ভাইকে কোলে নিয়েছিলাম তখন হঠাৎ আমি নিজের ধ্যানে ছিলাম না, আর যখন আমি আমার ধ্যানে ফিরি তখন মাটিতে কিছু একটা পড়ে থাকতে দেখি। জানি না কেন, কিন্তু আমার এটা নেয়ার খুব একটা ইচ্ছা জাগে, যেন কেউ আমাকে বলছে এটা তুলো। আর তখন আমি এটা তুলতে যাই, তখন দেখি মাটিতে কিছুই নেই। পাশ ফিরতেই দেখি ভাই আমার হাত থেকে পড়ে গেল। কিছুক্ষণ পর সিদ্ধার্থ তখন সায়রাকে বলল, আজ বেবির কিছু হয়ে গেলে তোকে আমি কিছুতেই ক্ষমা করতাম না। এই কথাটি সিদ্ধার্থ নয়, মঞ্জুলিকা বলছিল। তখন সায়রা আর সিদ্ধার্থের মধ্যে সবসময় ঝগড়া হতো, কিন্তু তারা ছিল একে অপরের প্রিয় বান্ধবী। সিদ্ধার্থের ভেতর থেকে কখনো মঞ্জুলিকা সায়রার সাথে সিদ্ধার্থের ঝগড়া বাঁধিয়ে দিত, আবার কখনো সায়রার ভেতরে থাকা মঞ্জুলিকার মতো ওই কালো ছায়া সিদ্ধার্থ আর সায়রার মাঝে ঝগড়া বাঁধিয়ে দিত। সিদ্ধার্থ আর সায়রার মাঝে ঝগড়ার কারণে সিদ্ধার্থ সায়রাকে বলল, তুমি অনেক পাল্টে গিয়েছো, আগে তো তুমি এমন ছিলে না। কিছুদিন পরে দুইজন আবার ঠিক হয়ে গেল। সায়রা মা, ছোট ভাই সিদ্ধার্থের মা বাবা সবাই একটু বেড়াতে গেলেন। তারা মনে করেছিলেন সিদ্ধার্থ আর সায়রা হয়তোবা ঘরে থাকতে থাকতে এরকম হয়ে গিয়েছে। এরপর সবাই সায়রার নানু বাড়ি গেল এবং সিদ্ধার্থের বাড়িতে গেল। 2 দিন পরে সায়রার হঠাৎ রাতে খারাপ লাগা শুরু হয়। সে তার মাকে বলল, আম্মু, আমার অনেক ভয় করছে, আমার বুক ধরফর করছে, কেউ একজন ভিতর থেকে আমার সাথে কথা বলছে, আজে বাজে কি যেন বলছে। তার মা বলল, এত রাতে তুই এগুলো কি বলছিস, তোর আবার কি হলো? তিনি বেশ চিন্তায় পড়ে গেলেন। পরে সায়রার বাবা বাড়ি এলে তার মা তার বাবাকে বলল, দেখো তোমার মেয়ে কিরকম জানি করছে। সায়রার মা কিছুটা ভয় পেয়ে গেল, কারণ ওনার সাথেও এরকমটাই হয়েছে। মঞ্জুলিকার পরিবারের একজন সদস্য সায়রার মাকে অনেক কষ্ট দিয়েছিলেন, কিন্তু তখনও সবাই মনে করেছিল সায়রার মায়ের পরীক্ষার কোনো একটা কাগজ হারিয়ে যাওয়ার কারণে, পরীক্ষা দিতে না পারার কারণে হতাশ হয়ে পড়েছে। সায়রার মাকে অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে রক্ষা কবচ দেওয়ার মাধ্যমে তিনি ঠিক হয়ে যান, কিন্তু তখনও কেউ জানতো না যে তাদের বাড়ির পুকুরটিতে কালো ছায়া আছে, এমনকি আশেপাশের সেই জায়গাটাতেও। শেখ সাহেবের বড় ছেলে পুকুরটি ভরাট করে ফেলার কারণে প্রতিশোধ নেওয়ার জন্য মঞ্জুলিকা সিদ্ধার্থের শরীরে ঢুকে যায়। পরের দিন সায়রাকে রক্ষা কবচ দেওয়া হলো, তাও সায়রার অনেক খারাপ ভয়ানক স্বপ্ন দেখতে থাকে। সময়ের সাথে সাথে সায়রা সুস্থ হয়ে ওঠে, কিন্তু সিদ্ধার্থ নয়। মঞ্জুলিকা সিদ্ধার্থের রক্তের সাথে মিশে গেছে। মঞ্জুলিকার মতো অশুভ শক্তি তাদের বাড়িতে থাকার কারণে শেখ সাহেবের ছেলেদের মধ্যে মতানৈক্য দেখা দেয়, ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, পরিবারের অশান্তি শুরু হয়। মঞ্জুলিকা ওসমানের আয় উন্নতি কেড়ে নেয়। ধীরে ধীরে সিদ্ধার্থের মা বাবা বুঝতে পারল তাদের বাড়িতে অশুভ শক্তির অস্তিত্ব আছে। একদিন সিদ্ধার্থের বড় ভাই ইয়াসিন তাকে বলল, ধুর, এগুলো সব তো মনের ভুল, তোর গায়ে কোনো অশুভ শক্তি নেই, কোনো ভূত নেই। এরপর আর কি গভীর রাতে সিদ্ধার্থ ইয়াসিরের ঘরে গিয়ে তার হাত পা চেপে ধরে ইয়াসিরের লাগলো যে এটা হাত নয়, এটা লোহার শিকল। তার হাত চেপে ধরেছে। ঠিক সেই মুহূর্তে
সে আম্মু বলতেই সিদ্ধার্থ তার হাত ছেড়ে দেয় এবং চলে যায়। পরের দিন ইয়াসির তার মা বাবাকে রাতের সব ঘটনা খুলে বলে এবং তাদের ধারণায় ঠিক হয়। মঞ্জুলিকার জাদুতে শেখ সাহেবের বড় ছেলে এবং অন্য ছেলেদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয় এবং শেখ সাহেবের বড় ছেলে পরিবার থেকে আলাদা হয়ে যায়। শেখ সাহেবের সুখের পরিবারে অশান্তি বাড়তে থাকে। শেখ সাহেবের বড় ছেলের ব্যবসা অনেক সমস্যা হয় এবং একের পর এক লোন পরিশোধ করার সমস্যাও সৃষ্টি হয়। আর অন্যদিকে সিদ্ধার্থকে অনেক রক্ষা কবচ দেওয়ার পর, অনেক ডাক্তার দেখানোর পরও সিদ্ধার্থ ঠিক হয় না। এভাবে 2-3 বছর কেটে যায়। সিদ্ধার্থের রক্তের সাথে মিশে যেতে শুরু করেছে মঞ্জুলিকা। অনেক ঝাড়ফুঁক করেও, রক্ষা কবচ দিয়েও সিদ্ধার্থের কোনোভাবেই ঠিক করা যাচ্ছিল না। সিদ্ধার্থের দাদি বারান্দায় হাঁটছিলেন। ওনাকে হঠাৎ কি যেন ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ওনার এমনিতে হাঁটুর ব্যথা ছিল। ধাক্কার কারণে তার এই ব্যথা আরো বাড়তে থাকে। সিদ্ধার্থের দাদিকে ডাক্তার দেখানো হলো। ডাক্তার বলেন ওনাকে এখন থেকে লাঠি দিয়েই হাঁটতে হবে। লাঠি ছাড়া হাঁটলে ওনার পায়ের উপরে ভর পড়লে ওনার পায়ের হাড়গুলো আলাদা হয়ে যেতে পারে। উনি আর হাঁটতে পারবেন না আগের মতো করে। আর এভাবেই ধীরে ধীরে একটা সুন্দর পরিবার ধ্বংস হয়ে যায়। এই পরিবারের আর কেউই সুস্থভাবে বেঁচে নেই এবং সবাই মারা গিয়েছে। এটা অনেক পুরনো একটা ঘটনা যা আপনাদের সামনে তুলে ধরলাম। এই ঘটনাটি ঘটেছিল অনেক বছর আগে। আমি কিছুই আর বলতে পারি না, যতটুকু জানি ততটুকুই শেয়ার করলাম। এই হচ্ছে ঘটনা। এবং যে বাড়িতে এই ঘটনাটি ঘটেছিল সেই বাড়িটা এখনো আগের মতো অক্ষত অবস্থায় আছে, কিন্তু বাড়িটা সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে গিয়েছে। এই ছিল ঘটনা। কেমন লাগলো ঘটনাটি অবশ্যই